হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স চ্যাম্প 123। আজকে আমি আলোচনা করব রাসায়নিক বন্ধন নিয়ে এবং নতুন একটা প্লেলিস্ট আমি শুরু করছি। আশা করি এগুলো দেখলে তোমাদের আমি ফুল কনসেপ্ট দিয়ে দেবো রাসায়নিক বন্ধন সম্পর্কে। অবশ্য ফুল প্লেলিস্টটা দেখতে হবে। ফুল কনসেপ্ট পেতে গেলে ফুল প্লেলিস্টটা দেখতে হবে, দেখলে তবে রাসায়নিক বন্ধন সম্পর্কে ফুল কনসেপ্ট তোমরা পেয়ে যাবে এবং এটা আমি অতি অবশ্যই দিয়ে দেবো। যেমন রাসায়নিক বন্ধন ব্যাপারটা কি, হোয়াট ইজ রাসায়নিক বন্ধন, মানে তার ইংরেজিটা হলো কেমিক্যাল বন্ড। এখন কেমিক্যাল বন্ডটা কি, হোয়াট ইজ কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন কি না, যে আকর্ষণী বলের প্রভাবে একটা আকর্ষণ বল কাজ করে, তাদের মধ্যে যে আকর্ষণী বলের প্রভাবে, মোটামুটি একটু মুখস্থই বলি, প্রভাবে দুটি পরমাণুই বলি সহজ করে, দুটি পরমাণু কোনো অণুতে, সেটা কি হতে পারে, মানে মৌল অণু হতে পারে বা যৌগ অণু হতে পারে, দুটোই হতে পারে, কিন্তু কোনো অণুতে বা মূলকে, মানে আয়নীয় জোট যেটাকে আমরা বলি আয়নীয় জোট, অথবা এটার নাম আমরা দিয়ে থেকে থাকি মূলক, আয়নীয় জোট বা মূলকে, মূলকে একসাথে একসাথে আবদ্ধ বা জোটবদ্ধ অবস্থায় থাকে। হ্যাঁ, এক আবদ্ধ বা জোটবদ্ধ অবস্থায় থাকে, জোটবদ্ধ অবস্থায় থাকে, তাকে রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন বলি। তাহলে যে আকর্ষণী বলের প্রভাব, মানে রাসায়নিক বন্ধন বলতে আমরা একটা আকর্ষণী বলকে বুঝি, যে আকর্ষণী বলটার প্রভাবে দুটি পরমাণু কোনো একটা অণুতে, মানে সেটা মৌলের অণু বা যৌগের অণুতে, দুটি পরমাণু কোনো একটা মৌল বা যৌগের অণুতে অথবা কোনো মূলকে আবদ্ধ বা জোটবদ্ধ অবস্থায় একসাথে থাকে, তাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। তাহলে বেসিক্যালি রাসায়নিক বন্ধন ব্যাপারটা হচ্ছে কিন্তু একটা আকর্ষণী বল, এবং এই বলটার প্রভাবে এরা একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় থাকে। এর যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলোর এক নম্বর ক্যারেক্টারটা হচ্ছে যে রাসায়নিক বন্ধনে অবশ্যই মানে তড়িৎ প্রকৃতির হবে, তাড়িতিক ব্যাপারটা কেমন হয়, তড়িৎ প্রকৃতির হয়। আর দু নম্বর ব্যাপারটা হচ্ছে কি, দু নম্বর কন্ডিশনটা, কন্ডিশন নয় মানে দু নম্বর ক্যারেক্টার যেটা, যে পরমাণুগুলোর, যে পরমাণুগুলো একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় থাকে সেই পরমাণুগুলির ইলেকট্রনীয়, ইলেকট্রনিক স্ট্রাকচার, ইলেকট্রনীয় গঠনের উপর নির্ভর করে। মানে যে প্রকৃতিটা কিরকম হবে বা তার মানটা কিরকম হবে, বলটা, আকর্ষণী বলটা কিরকম হবে, এটা কিন্তু নির্ভর করে পরমাণুগুলোর ইলেকট্রনীয় গঠনের উপর। এখন প্রশ্ন হচ্ছে পরমাণুগুলো রাসায়নিকভাবে সংযুক্ত হবার প্রবণতাটা দেখায় কেন, মানে কেন এরা রাসায়নিকভাবে, পরমাণুগুলো তো রাসায়নিকভাবে যুক্ত হয়ে মূলক বা মৌলের অণু বা যৌগের অণু তৈরি করে, তাহলে রাসায়নিকভাবে যুক্ত হয় কেন বা হবার প্রবণতা তৈরি হয় কেন, এই একটা বেসিক কোশ্চেন আমাদের মাথায় কিন্তু আসতেই পারে। এই প্রশ্নটার উত্তর মোটামুটি আমরা বলতে পারি যে রাসায়নিক সংযোগের মাধ্যমে পরমাণুগুলো ইলেকট্রনীয় গঠনের দিক থেকে অধিকতর সুস্থিতি অর্জন করবার জন্য, মানে এটাকে কি বলে, অধিকতর সুস্থিতি অর্জন করার জন্য, সুস্থিতি পাবার আশায় ইলেকট্রনীয় গঠনের ভিত্তিতে, তাহলে বেসিক্যালি ইলেকট্রনীয় গঠনের ভিত্তিতে অধিকতর সুস্থিতি পাবার আশায় পরমাণুগুলো কিন্তু একে অন্যের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং রাসায়নিক সংযোগ তৈরি করে। এখন রাসায়নিক সংযোগের মাধ্যমে যে সংযোজী পরমাণুগুলো তৈরি হচ্ছে,
সেই সংযোজী পরমাণুগুলো কি অবস্থায় চলে যায়, মানে নিম্নতর শক্তি অবস্থায় পৌঁছে যায়, তাহলে কিন্তু তার রাসায়নিক বন্ধনটা দৃঢ়, স্থায়ী এবং শক্তিশালী হবে। মানে হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে চলে যায়। মানে যখন সিঙ্গেল থাকে তখন তারা হায়ার এনার্জি লেভেলে থাকে, কিন্তু যখন অন্য আরেকটা পরমাণুর সঙ্গে যুক্ত হয় তখন তারা লোয়ার এনার্জি লেভেলে চলে যায়। কারণ লোয়ার এনার্জি লেভেলে চলে গেলেই এখানে যে অণুটা তৈরি হবে সেই অণুটা অনেক বেশি স্টেবল হবে, মানে সুস্থিত হবে, এবং এদের রাসায়নিক বন্ধনটা অনেক বেশি স্ট্রং হবে, মানে শক্তিশালী হবে। লেখাটা বিচ্ছিরি হয়ে গেল। যাই হোক, তা মূলত আমরা যে রাসায়নিক বন্ধনগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানি, সেই বন্ধনগুলোর নামগুলো আমি একটু বলার চেষ্টা করি, তোমাদের একটু পরিচয় করে দিই। সেটা হচ্ছে আয়নীয় বন্ধন। আয়নীয় বন্ধন মানে আয়নের মাধ্যমে বন্ধন, মানে এটাকে আমরা বলি তড়িৎ যোজ্যতাও বলতে পারি। তড়িৎ যোজ্যতা, এবং যৌগগুলোকে বলি তড়িৎ যোজী যৌগ। তড়িৎ যোজ্যতার মাধ্যমে বন্ধন এটা হয়। আরেকটাকে বলতে পারি আমরা সমযোজ্যতা বন্ধন, মানে সমযোজী বন্ধন। এই দু রকমের বন্ধন রয়েছে, সমযোজী বন্ধন। এর বেসিক্যালি এইগুলো নিয়েই কাজ কারবার হয়। এছাড়াও কিন্তু ধাতব বন্ধনী আছে, ধাতব বন্ধন আছে, মেটালগুলো যেরকম অবস্থায় থাকে। এছাড়াও কিন্তু একটা দুর্বল বন্ধন রয়েছে, সেটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এগুলো আমরা ধীরে ধীরে একটু একটু করে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওগুলো দেখতে থাকলে মোটামুটি ফুল কনসেপশন পাওয়া যাবে। এবং আরেকটা তো আমরা শুনেইছি, ভ্যান্ডার মানে ভ্যান্ডের ওয়াল, ভ্যান্ডের ওয়াল বন্ধন। এই দুটো বন্ধন খুব দুর্বল জাতীয় বন্ধন। হাইড্রোজেন বন্ধন এবং ভ্যান্ডের ওয়াল বন্ধন এগুলো দুর্বল প্রকৃতির বন্ধন। ধাতব বন্ধন মোটামুটি শক্তিশালী বন্ধন। কিন্তু আমাদের মেনলি পরীক্ষাতে কোশ্চেন আসে আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন, এই দুটো বন্ধনের থেকে। তো বেসিক্যালি এখন আমরা যেটা বলছিলাম যে এটা তাড়িতিক প্রকৃতির বা তড়িৎ প্রকৃতির বন্ধনটা হতে হবে। তো এখানে যোজ্যতা, যোজ্যতা বলে যে বিষয়টা রয়েছে, সেই যোজ্যতার যে ইলেকট্রনীয় তত্ত্ব, এই ইলেকট্রনীয় তত্ত্বটা কিরকম, এই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে যে যোজ্যতার ব্যাপারটা নির্ভর করে, তাহলে সেই ইলেকট্রনীয় তত্ত্বটা কিরকম। পরমাণুর ইলেকট্রনীয় গঠন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণার ভিত্তিতে যোজ্যতার একটা ইলেকট্রন তত্ত্ব তৈরি করা হয়েছে। মোটামুটি ইলেকট্রন স্ট্রাকচার নিয়ে খুব মাথা ব্যথা আজকাল চলছে, এবং ইলেকট্রন স্ট্রাকচারটা খুব ফেভারিট স্ট্রাকচার সকলের ক্ষেত্রেই। ইলেকট্রন স্ট্রাকচার দিয়ে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিলে টিচার অত্যন্ত প্লিজড হন। সেই কারণের জন্য ইলেকট্রনীয় স্ট্রাকচারটাকে জেনে নিতে হবে। এটা মডার্ন যুগ, এবং মডার্ন কেমিস্ট্রি, মডার্ন ফিজিক্স নিয়ে সকলেরই খুব মাথা ব্যথা, এবং সকলেই নাড়াচাড়া করে যেরকমই বুঝুক। তো এগুলো সব দুর্বলতার জায়গা। এই তত্ত্বের এই যে যোজ্যতার যে ইলেকট্রনিক্স থিওরি না, এর যে উদ্ভাবক তিনি হলেন লুইস, জিএন লুইস টাইপের নাম, পুরো নাম আমি জানি না এবং তোমাদেরও জানার খুব একটা দরকার নেই। আর একটা হচ্ছে কোসেল বলে একজন, একজন বিজ্ঞানী, জিএন লুইস আর কোসেল, এই দুজন বিজ্ঞানী। এবং এই তত্ত্বটাকে, এদের দুজনের যে তত্ত্ব, এই দুজনের তত্ত্বটাকে ল্যাংমুয়ের, এরকমই উচ্চারণটা হবে হয়তো, বাংলাতে আমরা একরকম পড়েছিলাম, খেয়াল করে দেখার চেষ্টা করি ঠিকঠাক ভাবে লেখা যায় কিনা। মুয়ার বা মুয়ের, কেউ বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বলেন, কোনোটাই ভুল নয়, কোনোটাই ঠিক নয়, মোটামুটি এরকম একটা লেখা যেতে পারে। ইনি এটাকে পরিবর্তিত বা সংশোধিত করে পরিবর্ধিত আকারে এটা প্রকাশ করেছিলেন। আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা ল্যাংমুয়েরই থিওরি, সেটা নিয়েই কথা বলবো। ল্যাংমুয়ের থিওরিতে কি ছিল, এটা 1 নম্বর বেসিস যেটা ছিল যে পরমাণুর যোজ্যতার জন্য দায়ী হচ্ছে ইলেকট্রন। যোজ্যতার জন্য কে দায়ী, পরমাণুর যোজ্যতার জন্য দায়ী হচ্ছে ইলেকট্রন। অবশ্যই আমরা সেটা দেখে আসলাম যে বাইরের কক্ষেতে যতগুলো ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলোই পরমাণুর যোজ্যতার জন্য দায়ী। তবে সব ইলেকট্রন নয়, শুধুমাত্র সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন, সব ইলেকট্রন কিন্তু দায়ী নয়। সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন
যেগুলো একদম বাইরের কক্ষে থাকে, এই কক্ষপথটার নাম দেওয়া হয়েছে ভ্যালেন্স শেল, কারণ এটাই যোজ্যতা নির্ধারণ করে। এবং সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রনও থাকতে পারে এবং একাধিক ইলেকট্রন থাকতে পারে, একটা বা একাধিক ইলেকট্রন কিন্তু সর্ববহিস্থ কক্ষে থাকতে পারে। এই সমস্ত ইলেকট্রনগুলো সর্ববহিস্থ কক্ষে যারাই থাকে তারাই কিন্তু যোজ্যতার জন্য, পরমাণুটির যোজ্যতার জন্য দায়ী। এবং কোনো কোনো ক্ষেত্রে এই ভ্যালেন্স শেলের ঠিক পূর্ববর্তী কক্ষেরও কয়েকটা ইলেকট্রন, কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক্যালি ভ্যালেন্স শেলের আগের যে কক্ষ সেই কক্ষপথেরও কয়েকটা ইলেকট্রন, এক বা একাধিক ইলেকট্রন কিন্তু এই যোজ্যতার জন্য দায়ী। এবং যে ইলেকট্রনগুলো এই যোজ্যতার জন্য দায়ী সেই ইলেকট্রনগুলোকে নাম দেওয়া হয়েছে ভ্যালেন্স ইলেকট্রন। সাধারণত তাহলে আমরা কি শিখলাম, যে ভ্যালেন্স ইলেকট্রন সাধারণত সর্ববহিস্থ কক্ষেই অবস্থান করে এবং কিছু কিছু ক্ষেত্রে ভ্যালেন্স শেল ছাড়াও তার আগের সেলেতে, মনে করো এই সেলটা হচ্ছে ভ্যালেন্স সেল, তার পূর্ববর্তী কক্ষ, তো ভ্যালেন্স সেলেতে একাধিক ইলেকট্রন রয়েছে, এরা তো যোজ্যতার জন্য দায়ী। এবং কিছু কিছু ক্ষেত্রে ভ্যালেন্স সেলের আগে যে সেলটা রয়েছে তারও কিছু ইলেকট্রন কিন্তু এই ভ্যালেন্সির জন্য বা যোজ্যতার জন্য দায়ী। তাহলে এই যোজ্যতার জন্য দায়ী ইলেকট্রনগুলোকে নাম দেওয়া হয়েছে যোজক ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রনস। এটা মোটামুটি একটা এই ল্যাংমুয়ের থিওরির একটা বৈশিষ্ট্য। এবং সেকেন্ড যে অ্যাজাম্পশনটা করে নেওয়া হয়েছে সেটা হলো যে অভিজাত গ্যাস মৌলের পরমাণুরা সাধারণত রাসায়নিক সংযোগের প্রবণতা দেখায় না। অভিজাত কোনগুলো, যেগুলো মানে নিষ্ক্রিয় গ্যাস, সেগুলোকে বলা হচ্ছে অভিজাত, কারণ তারা একদম স্যাচুরেট পর্যায়ে রয়েছে। নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলো, এদেরকে বলা হচ্ছে অভিজাত মৌল, কারণ এরা কারোর সঙ্গে মেশে না, অভিজাত মৌল। সেই কারণের জন্য মেশে না, রাসায়নিক বিক্রিয়া করে না, এদের কোনো লেনদেন নেই, কারণ এরা সব বাইরের কক্ষে, এরা যত কটা ইলেকট্রন থাকা উচিত ভ্যালেন্স সেলেতে তত কটা ইলেকট্রন দিয়ে স্যাচুরেট হয়ে আছে। এরা ইলেকট্রন বাইরে থেকে চায়ও না, এরা ছাড়তেও চায় না। সেই কারণের জন্য এরা কোনো রাসায়নিক সংযোগে অংশগ্রহণ করে না, তাই এদেরকে অভিজাত মৌল বলা হয়। এটাই মানে উপজীব্য যে অভিজাত মৌলের যদি গ্যাস হয়, সবাই গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসগুলো তো গ্যাসই, তো অভিজাত গ্যাস মৌলের পরমাণুগুলো রাসায়নিক সংযোগের প্রবণতা দেখায় না, এদের কোনো রাসায়নিক সংযোগের প্রবণতা নেই। এই জন্য এদের ইলেকট্রন বিন্যাসটা, ইলেকট্রনীয় গঠনটাই বলা যেতে পারে, এই অভিজাত মৌলগুলোর ইলেকট্রনীয় গঠন খুব সুস্থিত, ইলেকট্রনীয় গঠন খুব সুস্থিত এবং সেরকমটাই মনে করা যায়। এবং হিলিয়াম ব্যতীত সকলেরই, হিলিয়ামেরই শুধুমাত্র একমাত্র হিলিয়ামেরই আমি বলেছিলাম যে এটা 1:2 থাকে, হিলিয়াম ছাড়া বাকি সকলেরই, যেমন মনে করা যাক আর্গনের যেমন এখানে 3s2 3p6 আর্গন, ক্রিপ্টনের তাহলে কত হবে, হিলিয়াম, নিয়নেরটা বলা হয়নি, নিয়নের বলা হয়নি, হিলিয়াম নিয়ন 2s2 2s2 2p6 হবে, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টনের হবে 1 2 3 4, তার মানে 4s2 4p6 হবে ক্রিপ্টন। জেননের হবে 5s2 5p6 এবং রেডনের হবে 6s2 6p6 এবং আর একদম শেষে রয়ে গেল কে, ওজি ওগনেশিয়াম, এর ক্ষেত্রে 7s2 7p6 এরকমটা হয় স্বাভাবিক। এরকম মোটামুটি ইলেকট্রনীয় গঠন দেখতে পাওয়া যায় এবং এদেরকে পর্যায় সারণীতে সবসময় জিরো গ্রুপ বলে যে গ্রুপটায় রাখা হয়েছে, আগেতে 0 গ্রুপেতে রাখা হয়েছিল, এখন এটা গ্রুপ 18-এতে ট্রান্সফার করা হয়েছে এবং এই গ্রুপ 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলোর সিরিজ বা শ্রেণী এবং এটা হচ্ছে অভিজাত মৌল শ্রেণী, বা এদেরকে নোবেল গ্যাস, মানে নিষ্ক্রিয় গ্যাসগুলোকে বেসিক্যালি কি বলা হয়, নোবেল গ্যাস বলা হয়ে থাকে, নোবেল গ্যাসও বলা হয়ে থাকে। এইভাবে কিন্তু মোটামুটি একটা ডিজাইন করে দেওয়া যেতে পারে। কারণ অভিজাত গ্যাসগুলির পর্যায় সারণীর অবস্থান জিরো গ্রুপে বললাম, আর কাঠামোর জন্য এগুলো নিষ্ক্রিয়। এইগুলোর জন্য দায়ী কিন্তু দেখা যাচ্ছে যে যত কটা থাকার দরকার, যেমন ধরো 2s, এস উপকক্ষে 8টা থাকে, এসেতে থাকে 2টো আর পিতে থাকে, কিন্তু 2 নম্বরেতে থেকে টোটালি কটা থাকে, 8টা থাকবে। এখানে এন
ইকুয়াল টু 1 যদি হয় সেখানে কটা থাকতে পারে? দুটো। n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে সেখানে কটা থাকতে পারে? 8টা। তাহলে এই যে 2n স্কোয়ার ফর্মুলা, 2 ইন্টু 1 স্কোয়ার মানে 2 ইন্টু 1 ইকুয়াল টু 2, আবার 2n স্কোয়ারে যদি 2 ইন্টু 2 মানে 2 স্কোয়ার মানে 2 ইন্টু 4 মানে 8। তাহলে এখানে যে দ্বিতীয় কক্ষপথটা সেখানে এখানে দুটো যখন থাকছে, দুটো থাকছে মানে 1s গ্রুপেতেই থাকছে, সাবসেলের মধ্যেই থাকছে। কিন্তু যখন এখানে 8টা হয়ে যাচ্ছে তখন এস এবং পি দুটো সেলে থাকে। এস এতে থাকছে দুটো আর পি তে থাকছে 6টা, এবং এই হিসাবে এরা স্যাচুরেট হয়ে রয়েছে। 2n স্কোয়ার ফর্মুলা অনুযায়ী এরা স্যাচুরেট হয়ে রয়েছে। তো এই গঠনের জন্যই কিন্তু এরা নিষ্ক্রিয়। এবং শূন্য গ্রুপের মৌলগুলো ছাড়া অন্যান্য গ্রুপের যে মৌলগুলো রয়েছে তাদের ইলেকট্রন সংখ্যা কিন্তু মানে তাদের গ্রুপের যে সংখ্যাবাচক রাশি সেইটার সঙ্গে মোটামুটি সমান থাকে। যেমন মোটামুটি আমরা এগুলো ধরতে পারি যে পুরানো পর্যায় সারণী অনুযায়ী যেমন সোডিয়াম, এটা গ্রুপ 1-এ ছিল। গ্রুপ 2-তে রাখা ছিল ধরো ম্যাগনেসিয়াম, গ্রুপ 3-তে রাখা ছিল অ্যালুমিনিয়াম, গ্রুপ 4-এতে রাখা ছিল সিলিকন। মানে এই যে এই পিরিয়ডটার কথা বলা হচ্ছে, এই পিরিয়ডটাতে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এবং 5 নম্বর গ্রুপেতে ধরো ফসফরাস ছিল, এবং 6 নম্বর গ্রুপেতে ছিল কি ছিল একটু মনে করি, সালফার, এবং 7 নম্বর গ্রুপেতে ছিল ক্লোরিন। আর এখানে 8 নম্বর গ্রুপ, অষ্টম গ্রুপ, এই অষ্টম গ্রুপের আগে অষ্টম গ্রুপ বলে তো কিছু ছিল না, এটা জিরো গ্রুপ, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা এখন নেই, বাট পরে ট্রানজিশনাল এলিমেন্ট হয়েছে। এখন যদি কে এল এম এই কক্ষপথগুলোতে আমরা ভাগ করি, কে এল এম ইলেকট্রন বিন্যাসে 2n স্কোয়ার ফর্মুলা অনুযায়ী, সেখানে আমরা 2 8 1, কারণ কি এখানে সোডিয়ামের কত পারমাণবিক সংখ্যা ছিল? এটা হচ্ছে 11, ম্যাগনেসিয়ামের সেই জন্য 12, অ্যালুমিনিয়ামের 13, সিলিকনের 14, ফসফরাসের 15, সালফার 16 এবং ক্লোরিনের 17। তাহলে এখানে 2 8 1 যদি হয়, ম্যাগনেসিয়ামের হচ্ছে 2 8 2, অ্যালুমিনিয়ামের 2 8 3, সিলিকনের 2 8 4, ফসফরাসের 2 8 5, 8 2 10 5 15, সালফারের 2 8 6 এবং ক্লোরিনের 2 8 7। তাহলে একটু কালারটা আমি চেঞ্জ করছি। এখানে দেখা যাচ্ছে সোডিয়ামের বাইরের কক্ষে 1টা, ম্যাগনেসিয়ামের 2টো, অ্যালুমিনিয়ামের 3টে, সিলিকনের 4টা, ফসফরাসের 5টা, এখানে সালফারের 6টা, ক্লোরিনের 7টা। এখানে দেখো যে সোডিয়ামের 1টা ছিল তাই এখানে গ্রুপ 1-এ রাখা হয়েছিল, 2টো ছিল তাই এখানে গ্রুপ 2-তে রাখা হয়েছিল, মানে 3টে ছিল 3 নম্বর শ্রেণীতে রাখা হয়েছিল, 4টা ছিল সিলিকনের তাই 4 নম্বর শ্রেণীতে রাখা হয়েছে কার্বনের তলায়, এখানে ফসফরাসের 5টা ছিল সেই জন্য 5 নম্বর শ্রেণীতে, এখানে সালফারের 6টা সেই জন্য 6 নম্বর শ্রেণীতে, এবং ক্লোরিনের 7টা ছিল সেই জন্য 7 নম্বর শ্রেণীতে রাখা হয়েছিল। মানে যোজক ইলেকট্রনের সংখ্যার ভিত্তিতে কিন্তু গ্রুপগুলোকে অটোমেটিক্যালি রাখা হয়েছিল। ইলেকট্রন বিন্যাসটাকে 1s2 2s2 মানে সাবসেল দিয়ে না ভেঙে যদি কে এল এম দিয়েও ভাঙা হয় তাহলেও কিন্তু মোটামুটি আমরা একটা ইলেকট্রনিক স্ট্রাকচার এখান থেকে পেয়ে যাচ্ছি, এবং এইভাবে এইগুলোকে ভাঙা হয়েছিল।